সংসদকে শাহবাগ বানালেন কেন আপনারা? একজনকে দুই হাত প্রসারিত করে হ্যান তেন কি বলতেছে, প্ল্যাকার্ড নিয়ে গেছে, অমুক তো পুরো একটা হসপচ অবস্থা। এটা তো ভাই সংসদের সিস্টেম না। আপনি যদি এখানে মবকারীদের অ্যারেস্ট করতেন তাহলে বুঝতাম আপনার হেডম আছে। আগের জাহাঙ্গীর আলম চৌধুরী আর সালাউদ্দিন আহমেদের মধ্যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার প্রথম কাজটা করছে অন্তর্বর্তীকালীন সরকার। যদি জাতিসংঘ হিসেবে আমরা ধরি তাহলে তো 800-র পরে এগুলি তো ইউনূস সরকারের আমলে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওগুলি দায় নিবে কে? ওগুলি রক্ত কি হাসিনার হাতে? যে হেডফোনের কোনো জাতি হয় না, এটা হয়তো বাজার থেকে গুলিস্তান থেকে নিয়ে আসছে, এটা ধরা দিছে। আগের পার্লামেন্টের যে ছিলেন তাকে আনা হলো না কেন? আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে গুম করছে, যখন একটা লোককে আপনি মারতে মারতে এনে থানায় আনলেন, পুলিশের তো প্রথম দায়িত্ব হলো যারা মারতে মারতে আনলো তাদেরকে অ্যারেস্ট করা। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। নগরে এখন ব্যাপক প্রশ্ন ঘুরছে যে রাজনীতিতে আবার কি আওয়ামী লীগ ফিরে আসছে, এবং বলা হচ্ছে যে ঈদের পরে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। কীভাবে ফিরে আসবে? ঈদের পরে আমরা জানি স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হবে। দেশে প্রায় 4,500 ইউনিয়ন পরিষদ, 500 উপজেলা পরিষদ, অন্যান্য নির্বাচনগুলো আছে। এগুলোকে কেন্দ্র করে পেশাজীবী বিভিন্ন সংগঠনের নির্বাচন, এগুলোকে কেন্দ্র করে আবার আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে ডেকেছি জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ কোথাও তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এখন অনেকেই বলছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। আপনি কি বলবেন? না, আমার প্রথমত প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ফিরে আসবে না কেন? আচ্ছা, আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক নেতা কর্মী ছিল এবং সমর্থক ছিল, আমি ধরলাম এর মধ্যে একটা বড় অংশ নানা রকম দুর্নীতির কারণে, নানা রকম অপকর্মের কারণে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা থাকার কারণে, বিচারের মুখে তাদেরকে দাঁড় করানোর কারণে তাদের হয়তো এই সমস্ত এড়ানোর জন্য দেশের বাইরে চলে গেছে। অনেকে দেশের মধ্যে হয়তো পালিয়ে আছে, অনেকে জেলে আছে, সব ঠিক আছে, বাট এদের বিচার করা হোক, এটা আমিও চাই। কিন্তু এর বাইরে কি আওয়ামী লীগের লোকজন নাই? আছে। তো তারা কি করবে? অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের নির্বাহী আদেশে আওয়ামী লীগের যে কার্যক্রমগুলি স্থগিত করেছিল, কি বলেছিল তখন? যে তাদেরকে বিচার করা হবে আইসিটিতে, এবং বিচারের রায় হওয়ার আগ পর্যন্ত তাদের স্থগিত থাকবে। এটা কোনো আদেশ হইতে পারে? বিচারের রায় হওয়ার আগে কাউকে আপনি শাস্তি দিতে পারেন? তাদের যে আপনি কার্যক্রম স্থগিত করলেন, এটা এক ধরনের শাস্তি তো। শাস্তি তো। বিচারের রায় যদি তাদের পক্ষে যায়, তাহলে এই যে আপনি শাস্তি দিলেন, এর জন্য কি আপনার বিচার হবে? তা তো হইতে পারে না। বিচারের রায় হোক। দেখেন, একটা এক্সাম্পল দিই আমি। আওয়ামী লীগকে ফিরে আসার বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, অনেকে বলেন আওয়ামী লীগকে অনেকে নাকি প্রাসঙ্গিক করে তুলতেছে। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার প্রথম কাজটা করছে অন্তর্বর্তীকালীন সরকার। কিরকম? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। নেপালে কি হয়েছে? নেপালেও তো আমাদের মতোই একটা সরকারকে উৎখাত করা হয়েছে। জেনজিরা ইলেকশন করছে, জেনজিরা অনেক কিছু করেছে। তারপরে প্রথম দিন থেকেই এই উৎখাত হয়ে যাওয়া সরকারের কোনো লোককে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই। তো উৎখাত করা হলো কেন? ওদের অপকর্মের জন্য তো করা হয়েছে। ওখানেও তো কিছু লোক মারা গেছে, কিচ্ছু কিন্তু করা হয় নাই। ওরা রাস্তায় ঘুরছে ফিরছে। তারপরে ইলেকশনের যখন ঘোষণা দিছে, তারা ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব দ্রুত নির্বাচন হয়েছে। এই যে প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নেওয়ার পর যখন নির্বাচন হলো, নির্বাচনে কি ফল হলো? জনগণ কিন্তু ওদেরকে প্রত্যাখ্যান করেছে। একজন তরুণ নেত্রী থেকে জনগণ, নতুন নেত্রী থেকে জনগণ গ্রহণ করেছে। যদি আমাদের এখানে চিত্রটা ভিন্ন, তাহলে এই যে হলো, এটা কি কারণে হলো? কারণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা ওরা জনগণের হাতে ছেড়ে দিয়েছিল। জনগণের বিচার সবচেয়ে বড় বিচার। আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার রায় ক্ষমতা জনগণের হাতে ছাড়া হয় নাই। ডক্টর ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে, ওনাদের কাছে রাখছে এবং ওনারা সিদ্ধান্ত নিয়েছে কি করতে হবে। এই এনসিপি নামক এবং এই যে তরুণ যারা আছে, কিছু তরুণ যারা, ভাই আন্দোলনকে 5-6 জন তরুণ করছে, আন্দোলন তো সারা দেশের মানুষ করছে। তারা বাদ, যারা সামনে ছিল এরা হলো নেতা।
এরা এখন সিদ্ধান্ত নিছে কে রাজনীতি করতে পারবে, কে রাজনীতি করতে পারবে না। লাভটা কি হয়েছে? লাভটা হলো গিয়া যাদের উপরে আপনি নিপীড়নটা চালাচ্ছেন তারা এখন জনগণের মন দখল করে নিছে, তারা জনগণের মনের মধ্যে ঢুকে পড়ছে, বের করতে পারবে না এভাবে। কাজে টোটালি একটা রং ওয়েতে তারা অগ্রসর হয়েছে। এবং যার কারণ কি, এখন আওয়ামী লীগ ফিরে আসবে, যে কথাটা আপনি বললেন যে ঈদের পরে আসবে, ঈদের পরে শব্দটা না বলি, এটা নিয়ে অনেক হাসি রস এর আগেও হয়েছে, ঈদের পরে কেউ আন্দোলন করতো, কাজে ওটা না বলি। কিন্তু তারা তো আসতেছে অলরেডি। যখন স্থানীয় সরকার নির্বাচনটা হবে, এটা তো নির্দলীয় নির্বাচন হবে এখন পর্যন্ত যা ধারণা করা হচ্ছে। এই আওয়ামী লীগের লোকজন আসবে, যে নির্বাচনটা হয়ে গেছে সেখানে কি আওয়ামী লীগের ভোট নেওয়া টানাটানি হয় নাই? হ্যাঁ, নিঃসন্দেহে হয়েছে তো। অনেক লিডার, বড় বড় লিডার তো বলছে যে আওয়ামী লীগের এদেরকে সব মামলা উঠায় নেওয়া হবে, পরে আবার চাপের মুখে চুপ হয়ে গেছে। হয়েছে তো, বলছে তো রে ভাই। চাপটা কারা দেয়, কেন দেয়, কি মনে হয়? এটা হলো ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেলিং। এটা ওয়ান কাইন্ড অফ কি ধরনের ব্ল্যাকমেলিং? যেমন বিএনপিকে হা ভোট করাইছে, বিএনপিকে হা ভোট চাইছিল, বিএনপিতে বলতে বাধ্য করছে, বলেন বলেন, বলছেন না কেন? না বলার অর্থ হলো আপনি স্বৈরাচারের দোষর, না বলার অর্থ হলো আপনি জুলাই চেতনা চান না। আরে জুলাই চেতনা আর জুলাই সনদ কি এক জিনিস? জুলাই চেতনা আর জুলাই সনদ তো এক জিনিস না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, জুলাই সনদ বলতেছে তারা। দুদিন আগে সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিল না? ভাষণ দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আপনি যে আওয়ামী লীগের লোকজন বলতেছে এটা গাদ্দার, এটা মির্জাফর, আমরা তাদেরকে বানাইছি প্রেসিডেন্ট, এখন মির্জাফরি করতেছে, বলতেছে না? মানে আওয়ামী লীগের জন্য মাঝে মাঝে আমার দুঃখ হয়, তারা বাইসে বাইসে এমন লোককে নিয়ে আসে তাদেরকে পরে মির্জাফর বলতে হয়। যেমন আগের আরেক শাহাবুদ্দিনকে তারা মির্জাফর বলছিল কিন্তু। আচ্ছা, এখন হিসাবটা কি? এই জায়গায় যদি শাহাবুদ্দিন না থেকে যে কোনো উদ্দিনই থাকুক, এই যে 16 পৃষ্ঠা একটা ভাষণ, এই ভাষণের একটা লাইনও কি প্রেসিডেন্ট লেখছে? একটা শব্দ উনি লেখেননি। এর একটা শব্দ কোনো চেঞ্জ করার কোনো ইখতিয়ার ছিল না, ছিল না। তাহলে প্রেসিডেন্টকে আমরা বলতেছি, রাষ্ট্রপতিকে আমরা বলতেছি যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনভাবে কিছু তো বলতে পারে না। তাকে আমরা সবচেয়ে অপমানজনক অবস্থায় রাখছি যে আপনি কিছু বলতে পারবেন না, আমরা বলে দেব। তো এই জায়গাটা চেঞ্জ করা উচিত ছিল না? এটা কি জুলাই সনদে আছে? নাই তো। জুলাই সনদ পড়ে দেখেন আপনি, ওখানে নাই এটা। ওখানে বলতেছে কি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। ভারসাম্য কি? ওই যে কয়েকটা সাংবিধানিক পদ যেগুলো আছে, যেমন পিএসসির চেয়ারম্যান, যেমন তথ্য কমিশন, যেমন মানবাধিকার কমিশন, এইগুলি প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো নিয়োগ করতে পারবে। আগে ছিল প্রাইম মিনিস্টার এবং চিফ জাস্টিস, তার সঙ্গে আরো 7-8টা যোগ করছে, যে ওইগুলি উনি নিজের ইচ্ছে। এইটুকুতে ক্ষমতার ভারসাম্য হয়ে গেল? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কি বললো না বললো সরকারের কিছু যায় আসে না? না, তথ্য কমিশনের চেয়ারম্যান কি বললো কি আসে সরকারের? এটা কোনো ভারসাম্য হলো? ভারসাম্য হইতো তখন যে রাষ্ট্রপতি যা কিছু বলবে নিজের ইচ্ছায় বলতে পারবে, নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে সে বলতে পারবে, তাহলে বলতাম ভারসাম্য। উনি তো নিজের বিরুদ্ধে কিছু করতে পারবে না। একমাত্র করতে পারবে একটা কাজ, হলো কবর জিয়ারতের সময় যে বোনাযাত্রা করে, ওই সময় নিজের বুদ্ধি বিবেক দিয়ে বোনাযাত করতে পারবে। এছাড়া তার কোনো পদ দেখতেছি না আমি। তো যে কারণে আমি যেটা মনে করি যে জুলাই সনদ আর জুলাই চেতনা এক জিনিস না। জুলাই চেতনা হলো সেটা যেটা নাকি জনগণের মনে ছিল। এখন কিন্তু প্রশ্ন উঠেছে যে চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে, যেমন আগে হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা কিন্তু মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। এখন এই চেতনাও এক ধরনের ব্যবসা হয়ে গেছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। শতকরা 100-র মধ্যে 100% ঠিক এটা। কারণ ব্যবসা যারা করার, তারা ব্যবসা করবেই, তারা চেতনা নিয়ে ব্যবসা করবে। ওই যে বলে না যে নদীর ঢেউগুলো নিয়ে ব্যবসা করতে পারে, যদি সে ব্যবসায়ী হয়, যদি সে ওই ধান্দার লোক হয়। কি নিয়ে ব্যবসা হচ্ছে? ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে এই দেশে, হচ্ছে না? তো ধর্মের যে পবিত্র কিছু আছে ওটা নিয়েও তো হয় ব্যবসা, হয় না? ইসলাম নামধারী কতগুলি দল আছে? অনেকগুলি দল আছে। ইসলাম তো একটা, এক ইসলামের এতগুলি দল হয় কেমন করে? তার মানে হয় এর মধ্যে মাত্র একটা ঠিক, বাকি সব ভুল, সব ধান্দাবাজ।
অথবা সবগুলি ধান্দাবাজ। আচ্ছা, এটা তো সবগুলো তো ঠিক হবে, স্কোপ নাই, না না, তাহলে তো হচ্ছে রে ভাই। এগুলো ব্যবসা যারা করা তারা করবে। যে জিনিসটা আমি এটাই বলছি যে এখন জুলাই চেতনা, এখন মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে যাদের সুবিধা হইতো তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতো। এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করবে, যাদের সুবিধা হবে তারা যেমন আমরা হাদির কথা বলি না, হাদি ছেলেটা মারা গেছে, আমি ওর পার্সোনালি ওর খুব পছন্দ করতাম, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ হইতো, মাঝে মাঝে কথাবার্তা বলতাম। ওর একটা গুণ ছিল কিন্তু, ও অনেক সত্য কথা বলতো, জি আর মুখের উপর বলে দিত। ও বলে নাই যে জুলাইটাকে এরা কুক্ষিগত করছে, জি জি, এরা এই মানে কি বলে এই এনসিপিরা বলে নাই, ওরা বলছে তো। ও জীবিত থাকলে আরো বলতো। তো এখন সে নাই, সে না থাকাতে অনেকের এখন সুবিধা হয়ে গেছে। তো এগুলি কিন্তু ইস্যু ভাই, এগুলি অনেক বড় বড় ইস্যু। চেতনা নিয়ে ব্যবসা তো লাভজনক ব্যবসা, কিছু হলেই বলে যে 1400 মানুষের হত্যার খুন। আরে 1400 যে হিসাবটা দিচ্ছে, দেখেন কত অথর্ব এই অন্তর্বর্তীকালীন সরকার, হিসাবটা বন্ধ করতে পারে নাই। তারা একটা হিসাব করছে কি 800 সামথিং, আর তারা যখন জাতিসংঘ। মেঠো বক্তৃতা দিছে এই উপদেষ্টারা সবাই কিন্তু বলছে 1400। জাতিসংঘ বোধহয় এরকম একটা figure। জাতিসংঘের ওই হিসাব তো 15 আগস্ট পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাতিসংঘের ওই হিসাব ছিল 15 আগস্টের 15 তারিখ পর্যন্ত। তার মানে যদি জাতিসংঘ হিসাবে আমরা ধরি তাহলে তো 800-র পরে এগুলি তো ইউনিট সরকারের আমলে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওগুলি দায় নিবে কে? ওগুলি রক্ত কি হাসিনার হাতে? তো এগুলি হলো কি ব্যবসা। ব্যবসা করার জন্য যার নাম নিলে, যে ঘটনার নাম নিলে, যে চেতনার নাম নিলে সুবিধা হবে, তারা সেইগুলি করবে। এই ব্যবসাটা হাত থেকে ভাই যতদিন পর্যন্ত আমাদের রাজনীতি মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের কোনো আসলে ভালো কিছু দেখা আবার আমরা পুরনো প্রসঙ্গে ফেরত যাই যে জামাত ইসলামী এবং এনসিপি বিশেষ করে এই দুটি দল বারবার অভিযোগ করছে যে আওয়ামী লীগকে বিএনপি ফেরত আনার চেষ্টা করছে, এরকম একটা অভিযোগ তুলেছে। আপনার কি এটি মনে হয়? এটা হলো কি জামাত এবং বিএনপি, জামাত এবং এনসিপি তারা যেটা বলতেছে এটা হলো কি একটা জুজুর ভয় থেকে বলতেছে। জি ভাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসার কিছু তো নাই, আওয়ামী লীগ তো আছে, জি, ওরা ফেরত আনা না আনার কে? ওদের ভীতিটা হলো আওয়ামী লীগ নিয়ে, ওরা এটা নিয়ে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি একটা, আওয়ামী লীগ কিন্তু এত বছর রাজনীতি করছে, আওয়ামী লীগ 15 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় ছিল, যা ইচ্ছা তাই বলতো, ওটাই হইতো না। তারা কিন্তু এর মধ্যে যতদিন ক্ষমতা ছিল, এই শেষে অগাস্টে মানে পতনের 2 দিন আগে তারা জামাতকে নিষিদ্ধ করছে। জি জি, তারা চাইলে আগে পারতো না, নিশ্চয়ই পারতো। করে কেন? ওইটা তাদের রাজনীতির জন্য প্রয়োজন ছিল, জি, তাদের রাজনীতির জন্য এটা প্রয়োজন ছিল এই ইস্যুটা, জামাতকে নিষিদ্ধ করতে। তো করতে হবে তো করে নাই কেন? সে যখন নাকি এখন উপায় না পাইছে তখন 2 দিন আগে করছে নিষিদ্ধ। জি জি জি, তো ওটা তো বুঝাই গেছে কেন। তখন তো ওই যে ওই ভিক্ষা চাই না কুত্তা সামলার মতো অবস্থা পড়ে গেছিল আর কি। তো এরা হলো একই জিনিস। এই এনসিপি এবং জামাতের রাজনীতির জন্য একটা ইস্যু দরকার, সেটা হলো আওয়ামী লীগ ইস্যু, স্বৈরাচার ইস্যু, ফ্যাসিবাদ ইস্যু। যে ওই দিন তারা সংসদে যে কাজটা করলো ওটা তো ওই কারণেই করছে। রাষ্ট্রপতির সঙ্গে কি সমস্যা তাদের? এই রাষ্ট্রপতি কাছে শপথ নেয় নাই, যে নির্বাচনের মাধ্যমে সংসদে গেছে, এই নির্বাচনটা তো হয়েছে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে। জি জি, তো তখন ওই নির্বাচনে রাষ্ট্রপতির আদেশে একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে অংশ নিতে, নির্বাচনে জয় হয়ে সংসদে আসতে কোনো আপত্তি নেই, খুব মিষ্টি লাগে, কিন্তু ওনাদেরকে কষ্ট লাগে। এগুলি কিছু না রে ভাই, এটা হলো গিয়ে কি আসলে পলিটিক্স, যে আমার তো একটা ইস্যু লাগবে, তাহলে আমি কি নিয়ে পলিটিক্স করবো? এটা নিয়ে পলিটিক্স করবে। কিছু সিমটম আপনি দেখছেন যে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রলীগ সন্দেহে তাকে মারধর করা হয়েছে ব্যাপক, এবং ছাত্রশক্তি যেটা এনসিপি ছাত্র সংগঠন নতুন করেছে, এরা মারধর করে একদম প্রায় মরণাপন্ন অবস্থায় হাসপাতালে দিয়ে গেছে, হাসপাতাল না সরি শাহবাগ থানায় দিয়ে গেছে। এগুলো কিসের লক্ষণ আসলে? এগুলো হলো মানে এই মবটা গত 18 মাস চলছিল, এবং ছাত্রশক্তি ওরাই এই ধরনের লোকগুলো যারা ছিল এরাই করতো এই মবগুলো, এবং এই মবগুলো করে তারা রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে এক ধরনের প্রশ্রয় পেয়েছে। এই প্রশ্রয় পেতে পেতে তারা এই কাজটা আবার রিপিট করেছে। কিন্তু আমিও বিস্মিত হয়েছি, আমি কিন্তু ওদের আচরণে বিস্মিত হই নাই, কারণ ওরা তো এটা 18 মাস ধরে এটাই করতেছিল। আমি বিস্মিত হয়েছি পুলিশের কাণ্ড কারখানা দেখে।
যেমন যখন একটা লোককে আপনি মারতে মারতে এনে থানায় আনলেন, পুলিশের তো প্রথম দায়িত্ব হলো যে যারা মারতে মারতে আনলো তাদেরকে অ্যারেস্ট করা। জি যে তুমি একে মারতেছো কেন, এটা মারার তোমার কি এখতিয়ার আছে? হ্যাঁ, ও 7ই আগস্টের, সরি 7ই মার্চে ভাষণ বাজাইছে। 7ই মার্চে ভাষণ বাজানো অপরাধ কি অপরাধ না, এটা তো তুমি দেখবে না, এটা তো সরকার দেখবে। জি পুলিশ হলো একটা মূর্খ। ওই ওখানে যে ওসি ছিল, ওসিকে মূর্খ বলি, কারণ সে মূর্খ পুলিশ বলতেছে, মূর্খ ওসি বলতেছে যে 7ই মার্চে ভাষণ তো নিষিদ্ধ, সে চাইলো কেন? 7ই মার্চে ভাষণ নিষিদ্ধ, এটা তারা কে বলছে? না 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 একটা ওসি জানেন না যে কোনটা নিষিদ্ধ আর কোনটা নিষিদ্ধ না, তো ওই লোক ওসি থাকে কিভাবে? এটা তো একটা বেসিক কোশ্চেন, কিন্তু যে কিভাবে থাকে? তার কোনো অ্যাকশন হয়েছে? ওই ওসির প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? না। তাহলে কিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? সালাউদ্দিন আহমেদ সাহেব জানেন না কি হইতেছে এগুলো? তো এই লোকের প্রতি শ্রদ্ধা যদি কিছু থেকে থাকে, ওটা তো যাবে এখনই। মানুষ কি বলবে? মানুষ বলবে যে আগের জাহাঙ্গীর আলম চৌধুরী আর সালাউদ্দিন আহমেদের মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ তো এটাই বলবে, শুনতে ভালো লাগবে? নিশ্চয়ই না। তাহলে আপনি কেন জানেন যে অ্যাকশন নেওয়া হচ্ছে না? বিশেষ করে নির্বাচনের পরে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি তার নেতাকর্মীদের সঙ্গে এরকম বলা হয় যে দুবার কথা বলেছেন এবং সবাইকে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য, যাতে অংশগ্রহণ করতে পারে, এখন ফিল্ড তৈরি করার জন্য স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে কাজ করার জন্য বলেছে এবং নির্বাচনে যতটা সম্ভব প্রার্থী হওয়ার জন্য। এটা তো হতেই পারে, এটা ওনার বলা লাগবে না তো। ওনার বলার কারণে উদ্বুদ্ধ হয়ে যাবে এটা তো না রে ভাই। মানুষ তো নিজ দায়িত্বেই যাবে, তার উপরে তো কোনো এম্বার্গো নাই। সে একটা অরাজনৈতিক নির্বাচন। জি এই লোক যে ভোট দিছে না, আওয়ামী লীগের যে আগে যারা নেতাকর্মী ছিল, সমর্থক ছিল, অথবা এখন যারা আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায়, এই লোকগুলি কি এই নির্বাচনে ভোট দেয় নাই? দিছে তো। জি তারা যদি ভোট দিতে পারে, যে লোক ভোট দিতে পারে সে লোক তো নির্বাচনও করতে পারে। সেটি আইন কি বলে? যিনি ভোটার তিনি তো নির্বাচন করতে পারেন। জি তাহলে সে তো নির্বাচন করতে পারে যদি তার বিরুদ্ধে কোনো মামলা না থাকে। যদি মামলা থাকে তাকে সে মামলা ফেস করবে। যার বিরুদ্ধে মামলা নাই এবং যে অপরাধী না, যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নাই, তাকে নির্বাচনের কাছ থেকে দূরে রাখার কি পদ্ধতি আছে? পারে একটা মব সৃষ্টি করে করতে পারে। মব ছাড়া আমি আর কোনো পথ দেখি না। এখন সরকার কি সেই মব হতে দেবে কি না, এটা সরকারের ব্যাপার। না, সরকার তো সুস্পষ্ট করে বলেছে যে আমরা আর যাতে এক ধরনের মবের রাজত্ব চলেছে দীর্ঘদিন, প্রায় 1.5 বছর, এটি যাতে আর কেউ সৃষ্টি করতে না পারে, মব সৃষ্টি করে। এই যে সরকার তো বলেছে মব করতে দিবে না, তাহলে ওই 7ই মার্চে ওটা কি হলো? ওটা কি মব হয় নাই? এবং ওই মবে কি পুলিশ হেল্প করে নাই? ওই মবে তো পুলিশ মবকারীকে অ্যাটাক করে নাই, মব দ্বারা আক্রান্ত ব্যক্তিকে করছে। এবং পরে কিন্তু মামলাটি তুলে নিতে কি বাধ্য হয়েছে। অনেকে বলেন যে মামলা করেছিলেন কিন্তু এই ছেলেটির মা, হ্যাঁ, তিনি কিন্তু আবার মামলাটা তুলে নিতে একদিনের মধ্যেই। কিন্তু ওই ছেলের বিরুদ্ধে মামলা কিন্তু উঠে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে কি লাভ হলো ভাই? তাহলে কি আমরা আবার সেই পুরনো ধারায় ফিরে যাচ্ছি? যাবো না হয়তো বা, কিন্তু আমার কথা হলো কি, যেমন আমি মনে করি মব আগামীতে থাকবে, এটা মনে করি না, আশা করি না আমি। কিন্তু মানে এগুলো তো থামাতে হবে। আপনাকে তো একটা মেসেজ দিতে হবে। আপনি যে মব চান না, এই আমি মব চাই না, মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই কথা তো জাহাঙ্গীর আলম চৌধুরী বলতো। প্রতিদিনই বলতে। তো আপনি মুখে কি বললেন এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কি করে দেখালেন। আপনি যদি এখানে মবকারীদের অ্যারেস্ট করতেন তাহলে বুঝতাম আপনার হেডম আছে, জি জি তাহলে বুঝতাম আপনার গার্ডস আছে। তা তো নাই, এটা তো পারেন নাই। তারপরেও পারেন না বলো, আপনি যদি পুলিশের প্রতি অ্যাকশন নিতেন তাহলেও বুঝতাম যে না, পুলিশ এটা অন্যায় করছে, তার প্রতি অ্যাকশন নিছি। কিন্তু আপনি কিচ্ছু করেন নাই। আপনি সে আগের নিয়মে চলতে দিচ্ছেন, যাকে ধরে আনছে তার বিরুদ্ধে মামলা করছেন। তাহলে কি হলো ভাই? আমাদের তো একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, দীর্ঘদিন পরে একটি নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে এবং গত 12 তারিখ পার্লামেন্ট বসছিল। সেই পার্লামেন্ট প্রথম দিনই দেখলেন উত্তপ্ত। আমরা তো চাই প্রাণবন্ত পার্লামেন্ট, উত্তপ্ত পার্লামেন্ট আমরা চাই না। বাট গণতন্ত্র উত্তপ্ত পার্লামেন্ট আছে অনেক জায়গায়, পৃথিবীর অনেক দেশে দেখি যে মারামারি পর্যন্ত হয়, সংঘর্ষ হয়। তো আপনি কেমন দেখলেন পার্লামেন্ট? আমি মানে আনফর্চুনেটলি পার্লামেন্টে গিয়েছিলাম, আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। তা আমি পুরো হতাশ,
পুরো হতাশ আমি হতাশ এই কারণে যে প্রথম দিনে অনেকগুলি ঘটনা আমার কাছে পছন্দ হয় নাই। যেমন পছন্দ হয় নাই অনুষ্ঠানটা প্রথমে পার্লামেন্টে কার সভাপতিত্ব হবে, খন্দকার মোশাররফ জিয়া সভাপতিত্ব করেছেন। ওই খন্দকার মোশাররফ, কারণ পার্লামেন্টের একটা কনভেনশন আছে, একটা রীতি আছে, একটা নিয়ম আছে, সেটা হলো আগের পার্লামেন্টে যিনি স্পিকার তিনিই পরের পার্লামেন্টের প্রথম দিনে এসে উদ্বোধন করেন, উনি থাকেন, ওনার মাধ্যমে নতুন স্পিকার নির্বাচিত হয়, হওয়ার পর নতুন স্পিকারের কাছে দায়িত্ব দিয়ে উনি চলে যান। এটা সারা দুনিয়ার নিয়ম। তো আগের পার্লামেন্টের যে ছিলেন তাকে আনা হলো না কেন? উনি নাকি পলাতক। পলাতক কে বলছে? ওনাকে খোঁজা হয়েছে, ওনাকে যে খোঁজা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সংক্রান্ত কোনো স্টেটমেন্ট কেউ দেখাতে পারবে? একটা লোক ক্যান্টনমেন্টে ছিল, একটা কাগজ তো পাওয়া গেছে, ক্যান্টনমেন্টের পক্ষ থেকে একটা কাগজ দেওয়া হয়েছে, কিন্তু উনি ক্যান্টনমেন্টে ছিলেন, ওনার নাম আছে। আচ্ছা, ভালো কথা। ক্যান্টনমেন্ট থেকে উনি কোথায় গেলেন কেউ জানে? সরকার জানে, জনগণ জানে, জানা তো উচিত, জানার অধিকার তো আমার আছে। তুমি কোথায়? এখন আমি যদি বলি যে উনি নাই, আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে গুম করছে, বলার সুযোগ আছে কিনা বলেন? তো এটা খণ্ডন করবে কি? দেখাতে তবে এই দেখো সেই লোক, সেটাকে আমি গুম করি নাই, তাদেরকে কোনো পাবলিক প্লেসে দেখা গেছে, কোনো মিডিয়ায় তার কোনো ছবি আসছে, এর মধ্যে আসে নাই, তাহলে সে কোথায়? তাকে লুকিয়ে রাখা হয়েছে কেন? তো এই প্রসঙ্গ ধরলাম উনি পলাত আছে, উনি বলবে, অনেকে বলে যে উনি পদত্যাগ করবে, পদত্যাগ করছে। হ্যাঁ, পদত্যাগ করছে, কিন্তু পদত্যাগ করার পরেও আমি বলি সংবিধানে দেখেন, সংবিধানের ৭৪-এর ধারায় ৭৪-২ আছে যে স্পিকার কোন প্রক্রিয়া পদত্যাগ করতে পারে। ধরলাম ওই প্রক্রিয়া পদত্যাগ করছেন। আবার ৭৪-৬ আছে যে যদি উনি পদত্যাগ করেনও, তারপরেও নতুন স্পিকার আসার আগ পর্যন্ত ওনার কার্য অবসান হবে না, মানে নতুন স্পিকারের কাছে উনি দায়িত্ব হস্তান্তর করবেন। এটা হলো নিয়ম। ওনাকে দিয়ে খন্দকার মোশাররফকে দিয়ে করানো দরকারটা কি? আচ্ছা, উনি ধরলাম উনি মারা গেছেন, মারা গেছেন, নাই, হাওয়া হয়ে গেছেন, উনি কর্পূরের তৈরি আকাশে উড়ে চলে গেছেন, ধরলাম। ডেপুটি স্পিকার তো ছিল জেলে, কি উনিকে কনভিক্টেড না? তাহলে তাকে জামিন দেন, আপনি তাকে জামিন দেন। আচ্ছা, জামিন দিবেন না, তাকে প্যারোলে নিয়ে আসেন, পদ্ধতি তো ছিল, উনি তো কনভিক্টেড না, তাহলে আপনি করলেন না কেন? আচ্ছা, বলবেন না আমরা স্বৈরাচারে কাউকে আনবো না, স্বৈরাচারের সঙ্গে যারা ছিল, ফেসিবাদের সঙ্গে যারা ছিল, তাদের কাউকে আমরা সংবিধানে পবিত্র সংসদে ঢুকতে দিব না। ভালো কথা, দিয়েন না, তাহলে প্রেসিডেন্টে ঢুকেলেন কেমন করে? বলেন, আপনি আমাকে ব্যাখ্যা দেন। তার মানে আপনি আপনার সুবিধা অনুযায়ী কিছু করবেন, কিছু করবেন না, তা তো হবে না। তো এই সংসদ ভালো লাগবে কেন? আর আমি পার্সোনালি ব্যক্তিগত কারণে আমার ভালো লাগে না এই কারণে, আমরা যেখানে বসেছিলাম সেখানে বসে আমরা কোনো কথাই বুঝতে পারি নাই। ওখানে আমরা যে ভিআইপি যে এটা ছিলাম, বকুল নামে যে এটা গেলা, এটা মানে কেউ বুঝতে পারে নাই। আমি প্রথম ভাবছিলাম বোধহয় আমি বুঝতে পারিনি, একজনকে জিজ্ঞেস করি না, সেও বুঝতে পারে নাই। তাহলে এত বছর পরে, এতদিন পরে একটা সংসদ বসতেছে, একটা প্ল্যানিং থাকবে না, একটা প্রস্তুতি থাকবে না? কোন এক আনারের কাছে দিছে দায়িত্ব, সাউন্ড সিস্টেমের দায়িত্ব, একদম আনারের কাছে। কেন আপনি এটা খুঁজে বের করেন, এটা কে করছে? তাহলে ধরেন এটা দায়িত্বটা কে দিছে, তাকে ধরেন। আনারই অযোগ্য অপদার্থ লোকজনকে দিয়ে দায়িত্ব দিচ্ছেন আপনি, এত বড় একটা কাজ, এত বড় একটা গণতন্ত্রের যাত্রা, শুরু যাত্রাটাকে কলঙ্কিত করে দিচ্ছে এরা, এই একটা কারণে। এখন ওখানে কি কথা হচ্ছে ওটা যদি আমি সরাসরি না শুনতে পারি, তাহলে তো আমি বুঝতে পারবো না, কেউ শুনতে পারে না। আমি মেম্বারদেরকে দেখছি, মানে এমপিদেরকে দেখছি, তারা দেখাচ্ছে যে হেডফোনে কোনো কাজ হচ্ছে না, বারবার দেখাচ্ছে। তো অনেকদিন সময় পেল, এর মধ্যে তো পরীক্ষা করতে। ভাই, ওটা তো কোনো ব্যাপার না, বললাম তো অযোগ্য লোককে দায়িত্ব দিছে, সিম্পল, একদম সিম্পল। যে কাজটা পারবে না, জানে না, বুঝে না, এরকম কারো একজন দায়িত্ব দিয়েছে যে তুমি করো, সে করে এমন দেখাই দিছে সে কি পারে, সেটাই পারে। হেডফোনের কোয়ালিটি নিয়েও দেখলাম অনেকে মানে প্রশ্ন করতেছে যে হেডফোনের কোনো জাতি হয় না, এটা হয়তো বাজার থেকে গুলিস্তান থেকে নিয়ে আসছে, এটা ধরা দিছে, মাল পাইছে।
খবর নিয়ে দেখেন। আমি বললাম আমি জানি না, আপনার মিডিয়া আছেন, আপনাদের রিপোর্টার পাঠান তো, আপনি এটা তো একটা ভালো রিপোর্ট, আচ্ছা আপনার আপনাদের রিপোর্টারকে বলেন যে এই যে সাউন্ড সিস্টেমে গন্ডগোল হলো কেন, খালি এটা উদ্ঘাটন করেন, কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কে করছিল, এর পিছনে কত টাকা খরচ হয়েছে, খবর নেন না। তারপর এই তো সাউন্ড সিস্টেম, তারপরে স্পিকার, তারপরে ওয়ার্কআউটের ওয়ার্কআউট করো, সংসদে তো ওয়ার্কআউটের সিস্টেম আছে, সমস্যা তো নাই কোনো, আপনি ওয়ার্কআউট করেন না ভাই। কিন্তু ওয়ার্কআউটের আগে ওই সংসদকে শাহবাগ বানালেন কেন আপনারা? কিরকম? ওইখানে বসে স্লোগান দিচ্ছে, একজন দুই হাত প্রসারিত করে হ্যান ত্যান কি বলতেছে, প্ল্যাকার্ড নিয়ে গেছে, অমুক তো পুরো একটা হসপস অবস্থা। এটা তো ভাই সংসদের সিস্টেম না, সংসদের পদ্ধতি আছে। আচ্ছা ঠিক আছে, তাও মানলাম যে এটা সংসদের সিস্টেম, আপনি এখান থেকে চলে আসলেন, তো ভালো কথা আসছেন, কি নিয়ে আপনার আপত্তি? রাষ্ট্রপতির ভাষণ আপনারা শুনবেন না, ঠিক আছে। সংসদ মুলতবি হয়েছে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর সংসদ আবার বসবে, বৈশা এই সংসদে কি নিয়ে আলোচনা হবে? এই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হবে। সংসদের নিয়ম আছে, তখন এই ভাষণ নিয়ে আপনি আলোচনা করবেন না। যে ভাষণ আপনি শুনলেন না, ওয়াকআউট করে গেলেন, সেই ভাষণ নিয়ে আলোচনা করবেন কোন মুখে? হলোটা কি বলার আছে? বলার নাই কিছু। আপনি কতটা আশাবাদী যে বাংলাদেশের গণতন্ত্রের তারপরে আমি আশাবাদী যে এই সংসদ ভালো হবে, তুলনামূলকভাবে ভালো হবে। কেন সেটাও বলি, ভালো হবে এই কারণে যে বেসিক্যালি জামাত এবং বিএনপির রাজনীতির মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। তেমন পার্থক্য থাকলে এত বছর তারা একসঙ্গে আন্দোলন করতে পারতো না, একসঙ্গে দেশ শাসন করতে পারতো না। তারা তো 2001 থেকে 2006 পর্যন্ত একসঙ্গেই একই ক্যাবিনেটের মাধ্যমে তারা সবাই ছিল, জামাত এবং বিএনপি। কিছু মিল তো তাদের মধ্যে আছেই, কাজে ওইটুকু যখন আছে, কাজে তারা আলটিমেটলি আমার ধারণা মোটামুটি মিলেমিশেই চলতে পারবে। মানে আমি তো আগেও বলেছিলাম যে এইবার যে নির্বাচনটা হয়েছে, আমরা বলি না, আমরা তো এক একটা নির্বাচনের এক একটা নাম দিই। 14 নির্বাচনকে দিয়েছিলাম ভোটারবিহীন নির্বাচন, 18কে বলছিলাম নিশিরাতের নির্বাচন, 24কে বলছিলাম যে আমি আর ডামির নির্বাচন। আমি এই নির্বাচনের একটা নাম দিয়েছি, আমার বিবেচনা এটা ছিল হলো আমরা আর মামুরা নির্বাচন। আমরা আর মামুরাই কেউ নেই, আমরাই তো 9টি দল কিন্তু সংসদে আছে, থাকুক, আমরা সব আমরা দেখেন আপনি কে না, আমরা সবাই আমরা দল। এটা তো নির্বাচন ওরকমই হয়েছে, কাজে এই নির্বাচন হবে, ওই নির্বাচন হবে না, ওই নির্বাচন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই নির্বাচনের মাধ্যমে এখন দেশ চলবে, ভালোই চলবে আশা করি, কারণ সংসদ ভালোই চলবে। আমার আশাবাদের সবচেয়ে বড় জায়গাটা হলো তারেক রহমান। আমি মনে করি পার্সোনালি, আমি তারেক রহমানের যতটুকু পরিচয় দেখেছি এ পর্যন্ত, তিনি কিছু করতে চান। এখন ওনার দল ওনাকে কতটুকু সহায়তা করতে পারবে, কতটুকু হেল্প করতে পারবে, এটা ওনার দলের ব্যাপার। যদি না পারে, আমি মনে করবো যে দল হেল্প করতে পারে নাই, দলের কাছে যে প্রত্যাশাটা এটা হয়তো হয় নাই। এই জায়গাটা আমি আশাবাদী। আর ওদিকে জামাতও এই সংসদে আমার মনে হয় না খুব ঘন ঘন ওয়ার্কআউট করবে, এটা আমার ধারণা। এনসিপি করার চেষ্টা করবে, এনসিপি হইচই করবে, বেরোয় যেতে চাইবে। এনসিপির প্রসঙ্গটা এনেছেন, আমি একটু জানতে চাই। এই যে একটু আগে আমরা নেপাল নিয়ে আলোচনা করলাম, এই জেনজি যারা আন্দোলন করেছে তারা কিন্তু ক্ষমতায় চলে এসছে। মিস্টার বালেন্দ্র শাহ, 35 অনলি, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন বা হচ্ছেন, আমি জানি না এখনও মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে কিনা। বাট আমাদের যারা আন্দোলন করে, যারা মূল স্টেক হোল্ডার দাবি করে, এনসিপি এখন যারা করে তরুণরা, তারা তো একদম জোট করে জিততে হয়েছে, তাও সামান্য কয়েকটি আসন। ওরা জোট না হলে একটাও পেতো না। আচ্ছা, ওরা জামাতের সঙ্গে জোট না হলে একটাও পেতো না আসন। কারণ কি আসলে? কারণটা কিছুই না, ওই ছোটবেলায় একটা গল্প, সব গল্পতে এইসব গল্পতে সব গল্পই আছে, সব কাহিনী আছে। ছোটবেলায় একটা গল্প পড়ে নেয় যে সোনার ডিম পাড়া রাজহাঁস। জি। তো আমাদের এনসিপিরা তাড়াহুড়া করে হাঁসটারে জব করে খেয়ে নিছে। আচ্ছা, যে কারণে হয় নাই। ওখানে কিন্তু জেনজিরা কিন্তু ক্ষমতা আসে না, ওরা কিন্তু জেনজি কিন্তু পলিটিক্যাল পার্টি করে নাই। ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র জেনজিদের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্টি হয়েছে, ওরা সুবিধা করতে পারে নাই। ওরা একটা এক্সিস্টিং পার্টিকে সাপোর্ট দিয়েছে। জি, যে ওই পার্টির 2022 সালে পার্টি এক্সিস্টিং একটা পার্টিকে তারা সাপোর্ট দিয়েছে। জি, এই হলো জেনজি। ওরা কিন্তু পলিটিক্সে আসে নাই, ওরা কিন্তু রাজনৈতিক দল করে বসে নাই। তো এখানে আমাদের নাহিদ ইসলামকে
যেদিন সে মন্ত্রিত্ব ছেড়ে দেয়, এনা আমাদের ডক্টর ইউনূস নিজেই বলছে যে আমি ওদেরকে বলেছি দল করার জন্য, দল করছে। ডক্টর ইউনূস তাদেরকে সর্বনাশ করে দিয়ে গেছে। আমি তো বলি তো, ডক্টর ইউনূস বাংলাদেশে তার নাম লেখা থাকবে যে একটা দেশকে কীভাবে সর্বনাশ করতে হয়, একটা জেনারেশনের কীভাবে জেনারেশনের সর্বনাশ করতে হয়, এটা ডক্টর ইউনূস দেখা দিয়ে গেছে। মানে এই লোকটার মতো এরকম মানে হিপোক্রেট, এরকম সংকীর্ণ মনা লোক এই দেশের দ্বিতীয়টা আছে কিনা আমার সন্দেহ। তার হাতে একটা অসীম সুযোগ ছিল নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার, সে সেটাকে মানে একদম ছেলে মানুষের মতো নষ্ট করছে। আমরা কিন্তু নানা কিছু শুনেছি তারা এই করবে সেই করবে, বাট আলটিমেটলি কিন্তু কিছুই এই দেখলাম লোকটা না। একটা নিজের প্রতিহিংসায় চরিতার্থ করার জন্য আসছিল, কিরকম? জাস্ট নিজের প্রতিহিংসা। তাকে শেখ হাসিনা 8 তলা পর্যন্ত হাইটে উঠাইছে জি, এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। উনি মানে আর কোনো দিকে তাকায় নাই। আর তার আরেকটা ছিল, আমেরিকার কিছু পলিসি ছিল, আমেরিকায় দেখবেন একটা জিনিস, আমি বলি কতগুলো জিনিস। আমেরিকা কি করে, তারা কিন্তু ইয়াংদেরকে পছন্দ করে না। ওই যে ইয়াং জেনারেশনের পোলাপান কিছু যে গাঁজা টাজা নিয়ে আন্দোলন করছিল না ইউনিভার্সিটিগুলিতে, জি, ওরা কি নির্মমভাবে দমন করছে, এটা খেয়াল করছেন? ইউনিভার্সিটি গ্র্যান্ড বন্ধ করে দিছে। হ্যাঁ, মানে ওরা ইয়াংদেরকে ভয় পায়, এদেরকে উঠতেই দিবে না তারা কোনোভাবেই। একই কাজ ডক্টর ইউনূস করছে। সে চিন্তা করে দেখছে যে এই ইয়াংদেরকে কীভাবে ধ্বংস করা যায়, ওকে এদের একটা পলিটিক্সের মধ্যে ঢুকাই দাও, এদের ক্ষমতার মধ্যে ঢুকাই দাও, এদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধার মধ্যে ঢুকাই দাও। ওই একটা ছেলে ধরা পড়ছিল না এই গুলশানে, রিক্সাওয়ালার ছেলে, ইয়ের আপনার এই যায় ওই যে অনেক টাকা নিয়ে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আবার আনতে গেছে, আবার আনতে গেছিল। ওকে জিজ্ঞাসা করছিল, ও কি বলছিল যে আমি গরিব ঘরের ছেলে, এত টাকা দেখে মাথা ঠিক রাখতে পারি নাই। এরা প্রত্যেকে তো তাই, টাকা থেকে মাথা ঠিক থাকে। এরা কোন জমিদারের বাচ্চা কেজন ছিল, টাকা থেকে মাথা ঠিক রাখতে পারে নাই। এবং এভাবে একটা জেনারেশনকে ডক্টর ইউনূস ধ্বংস করে দিয়ে গেছে। তবে আমরা আশা করি আমাদের এই জেনারেশন আবার ঘুরে দাঁড়াক, দেশের প্রতি তাদের কমিটমেন্ট রক্ষা করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।